বলেন ম্যাডামরা সবাই কেমন আছেন? আজকে আমরা কি করব? কঠিন এবং তরল পদার্থের প্রসারণ, তাই তো? চলো শুরু করা যাক। তাহলে এক্সপানশন অফ সলিডস এন্ড লিকুইডস, কঠিন এবং তরল পদার্থের প্রসারণ। এটা আমাদের কি লেকচার নাম্বার 1 এবং প্রথম ক্লাস। তো আমাদের প্রথম একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে এক্সপানশন, থার্মাল এক্সপানশন। কি এক্সপানশন? থার্মাল এক্সপানশন বা তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ কাদের ঘটে? সবার ঘটে। কাদের ঘটে? সবার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? কঠিন, তরল, গ্যাস, সবার প্রসারণ ঘটে। এবার প্রশ্ন, স্যার কঠিন যেমন এই যে পেনটা একটা কঠিন, এই যে তরল, এই যে গ্যাস, এই যে সবারই প্রসারণ ঘটে। তাহলে একটা প্রশ্ন যে কার কি রকম প্রসারণ ঘটে, আগে তো আমাকে একটু জানার দরকার। তাহলে প্রথম প্রশ্ন, তাপ দিলেই পদার্থের প্রসারণ ঘটে। কঠিন, তরল, গ্যাস সমস্ত পদার্থের প্রসারণ ঘটে, কিন্তু সব থেকে বেশি প্রসারণ ঘটে কার? গ্যাসীয় পদার্থের। তার থেকে কম তাহলে কঠিন পদার্থের প্রসারণ সব থেকে কম, তরলের একটু বেশি, গ্যাসের একটু বেশি। স্যার একটু যদি ব্যাখ্যা করতেন কি রকম, তা মোটামুটি ধরে নাও আমরা তিনটা পাত্র নিলাম। পাত্র বলতে পাত্রপাত্রী না, তিনটা পাত্র নিলাম, মানে হিসেব নিকাশ করবো। তিনটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু লোহার গুঁড়ো দিলাম, ভর্তি করে নিলাম। একই আকৃতির আর একটা পাত্র জল দিয়ে ভর্তি করলাম, ঠিক একই আকৃতির আর একটা পাত্র গ্যাস দিয়ে ভর্তি করলাম, দিয়ে তিনজনকে তিনটা বার্নারের মধ্যে বলতে হিটিং অবজেক্টের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমরা কি করব? তাপ দেওয়া শুরু করব। তাপ এখন এনে দিব। প্রত্যেকের উষ্ণতা শুরুতে ধরে নাও 30 ডিগ্রি সেলসিয়াস। এবার সবাইকে নিয়ে গেলাম কত? 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে দেখলাম কঠিন নড়েও নি, চড়েও নি, মানে চোখও খুলেনি, যে ওর যে একটু গরম লেগেছে বুঝতেও পারেনি। তরল টকবক টকবক করছে, শুধু লক 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 করতে করতে উপর থেকে মানে তোমার হচ্ছে বাষ্প শুরু হয়ে গেছে। গ্যাসকে দেখলাম গ্যাস নেই। গ্যাস কিনে তুই কোথায় গেলি? আমি থাকতে পারবো না, ওখানে যা গরম, আমি থাকতে পারবো না। মানে গ্যাসের প্রসারণ এতটাই বেশি হয়েছে যে বলতে গেলো ওটাকে ধরে রাখাটাই কঠিন হয়ে গেছে। তরলের প্রসারণ ঘটেছে, সেটাকে ক্যালকুলেশন করা যাচ্ছে, কিন্তু মানে কঠিনের প্রসারণ শুরুই হয়নি, হয়তো হয়েছে, সেটাকে সেন্টিমিটার মিলিমিটার স্কেলে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে কঠিন পদার্থের খুবই কম প্রসারণ ঘটে, তরলের প্রসারণ তার থেকে প্রায় 10 গুণ বেশি ঘটে। তাহলে একই আকৃতির কিছু কঠিন এবং কিছু তরল পদার্থ নেওয়া হলো। কঠিনের যদি x প্রসারণ ঘটে, তাহলে তরলের প্রসারণ ঘটবে 10x, এবং গ্যাসের প্রসারণ ওইভাবে বলা সম্ভব না, তবু কয়েক হাজার গুণ x। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তাপ দিলেই পদার্থের প্রসারণ ঘটবে। হ্যাঁ, কম ঘটবে, বাট ঘটবে। তোমাকে কিছু তাপ দেওয়া হলো, অবশ্যই তোমার প্রসারণ ঘটবে। কম ঘটবে, বাট প্রসারণ ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। বোঝা গেল না? গেল না? তাহলে আমাদের সেই কঠিন এবং তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী আমাদের চ্যাপ্টার, তার নাম গ্যাসের প্রসারণ, এক্সপানশন অফ গ্যাস। কেন স্যার আলাদা করে বলার কি দরকার ছিল? এক জায়গায় তিনটা আলোচনা করা যেত। ওই যে বললাম, কঠিন তরলকে তাও চোখে দেখতে পাচ্ছি, গ্যাসকে তো চোখে দেখতে পাচ্ছি না, ও তো পালিয়ে যাওয়া শেষ। যেহেতু আমাকে মানে পাত্তাই দেয় না, অতপর ওকে একটু আলাদাভাবে পাত্তা দেওয়া উচিত, কারণ ও যেহেতু আমাদের সবাইকে পাত্তাই দিচ্ছে না, তার ওকে একটু আলাদাভাবে পাত্তা দেওয়া উচিত, নাহলে কি আমাদের সবাইকে মেরে দেবে। কেন? যদি ওরা যদি অনশন করে যে আমাদের নাকের মধ্যে ভেতরে আর অক্সিজেন গ্যাস ঢুকবে না, আমরা সবাই শেষ, কারণ অক্সিজেন গ্যাস না খেয়ে আমরা বেঁচে থাকতে পারি না। অর্থাৎ ওদের সঙ্গে বেশি ঝামেলা করা ঠিক নয়। পৃথিবীতে বহু লোককে মেরে দিয়েছে ওরা, আর বহু লোককে বাঁচিয়ে রেখেছে। অথবা ওরা আলাদা ফ্যাক্টর, আমরা আলাদা ফ্যাক্টর। বোঝা গেল না? গেল না? তো আপনারা প্রত্যেকে ভালো আছেন? ঠিক আছে, একটু হালকা হালকা করে লেখার মাধ্যমে শুরু করছি। কঠিনের প্রসারণ তো আমরা শুরু করবো, স্পেশালি তরল দাসকে শুরু হবে না,
কঠিনের প্রসারণের মধ্যে 3 রকম প্রসারণ দেখতে পাবো। কি কি বলতো? লিনিয়ার এক্সপানশন, সারফেস এক্সপানশন, ভলিউম এক্সপানশন। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। ওদের মধ্যে কিছু দেখবো আলফা, বিটা, গামা। ক্লাস 10 এ তোমরা শিখেছিলে। লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট। ওই বিষয়গুলো আবার আজকে আমরা জানবো এবং এদের উপর একটা সম্পর্ক আছে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, গামা বাই 3। এবং এই সম্পর্কটা তোমাদের বোর্ড এক্সামে আসে। মানে কঠিনের প্রসারণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক ওটাই। তরলের প্রসারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, গামা আর সমান সমান গামা এ প্লাস গামা এস। তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। রিয়াল এক্সপানশন ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট এক্সপানশন প্লাস সলিড এক্সপানশন। বুঝতে পারলেন না? পারলেন না? তো যাই হোক, আমরা কি বলতে পারি বলুন তো? কিছু তথ্য লিখছি। তাপ দিলে কি হয়? তাপ দিলে পদার্থের প্রসারণ, আচ্ছা ঠিক আছে, প্রসারণ ঘটে। আচ্ছা বলুন তো ম্যাডাম, না প্রসারণ কত প্রকার? পদার্থের 3 রকমের প্রসারণ ঘটে। 3টি বা 3 প্রকারের প্রসারণ রয়েছে। কি কি ম্যাডাম? নাম্বার 1, লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। লিনিয়ার এক্সপানশন, সারফেস এক্সপানশন, সরি এটা কঠিন ভুল বললাম। কি বলতো? এক্সপানশন অফ সলিড, এক্সপানশন অফ সলিড, expansion of gas, expansion of liquid, expansion of liquid এবং expansion of কি গ্যাস। আমরা মেইনলি এখন আজকে কি শুরু করব বলুন তো? এক্সপানশন অফ সলিড। যদিও তোমরা এগুলো জিনিস অনেকটাই জানো, কিন্তু তবু আমাদেরকে জানতে হবে, কিছু করার নেই। খুব সহজ জিনিসগুলো বেশি করে জানতে হয়, কারণ সহজ জিনিসগুলোই বেশি বোঝায়। সো এক্সপানশন অফ সলিড, কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ সাধারণ তাপ দিলেই কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। কত রকমের প্রসারণ ঘটবে? দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্র বরাবর, আয়তন বরাবর। ধরে নাও তুমি আমাকে তাপ দিলে, আমি একটা কি কঠিন পদার্থ ধরে নাও, সাপোজ আমি লোহার একটা মানুষ বা কোনো একটা কঠিন পদার্থের মানুষ, তাহলে আমাকে তাপ দিলে আমার কি হবে? প্রসারণ করবে। কোন দিকে প্রসারণ করতে পারে? আমার দৈর্ঘ্য বরাবর প্রসারণ করতে পারে। আমার যে চামড়াগুলো আছে শরীরে সবগুলোই আকারে বাড়তে পারে এবং আমার পুরো শরীরটা ভলিউমে বাড়তে পারে। মানে মাংসপিণ্ড, হাড় সবকিছু মিলে, অস্থি সমস্ত মিলে একসঙ্গে আকারে বাড়তে পারে। বুঝতে পারলে কি বললাম? এই যে ধরে নাও আমি কি বলি তোমাকে, বলবোটা কি, কোনো একটা, এই যে ধরে নাও বইটা আছে, বুকসটা রয়েছে, ধরেন এটা লোহার বুকস বা লোহার পাত। যদি এটাকে তাপ দেওয়া হয়, এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, এটা কি উচ্চতা। তাহলে যদি তাপ দেওয়া হয় দৈর্ঘ্যটাও বাড়বে, এখন যা দৈর্ঘ্য আছে একটু বাড়বে, প্রস্থটাও বাড়বে, উচ্চতাও বাড়বে। কিন্তু আমি যদি দৈর্ঘ্যের হিসেব নিকাশ করি, তার নাম লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। আগে কি দৈর্ঘ্য ছিল, এখন কি দৈর্ঘ্য হলো, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যের কি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, তার নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। সেটা আমরা এটা দিয়ে বলতে পারি, এটাও দৈর্ঘ্য, এটাও প্রত্যেকটা এক দৈর্ঘ্য। কিন্তু এবার তাপ দিলে শুধু এটাই বাড়বে না, এই পৃষ্ঠটাই বাড়বে। তাহলে পৃষ্ঠটা ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এই পৃষ্ঠের এখনকার ক্ষেত্রফল কিছুক্ষণ পরে চেঞ্জ হবে। শুধু পৃষ্ঠটাই বাড়বে না, পুরো বইটাই বাড়বে। যদি আমি দৈর্ঘ্যের হিসেব নিকাশ করি তাহলে লিনিয়ার, যদি আমি পৃষ্ঠের বা ক্ষেত্রের হিসেব নিকাশ করি তাহলে ক্ষেত্র, আর যদি আমি পুরো বইটির হিসেব নিকাশ করি তাহলে আয়তন। বুঝতে পারলে কি বললাম? সো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ম্যাথমেটিক্যাল ইনফরমেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা ছোট্ট কোশ্চেন লেখো
দৈর্ঘ্য মানে ওটারে আমরা আলোচনা করে ওটার উপর বেস করে ক্ষেত্র এবং আয়তন ওখান থেকে কনভার্ট করব। কোশ্চেন লোক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ধরো না আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। এই একটা পেন, ঠিক আছে, তো এটা একটা লোহার পেন সাপোজ। বলুন তো ম্যাডাম এই পেনটার দৈর্ঘ্য কত? পেনটার দৈর্ঘ্য সাপোজ 25 সেন্টিমিটার সাপোজ। কখন? যখন পেনটার উষ্ণতা সাপোজ এই 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন উষ্ণতা কত? T1 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। তখন এর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এবার এটাকে আমি হট করতে শুরু করলাম। হট থেকে হটার, হটার থেকে হটেস্ট, মানে গরম করতে 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 প্রচুর গরম করলাম। তখন আমি উষ্ণতা মেপে দেখলাম এর উষ্ণতা হয়েছে 330 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখলাম দৈর্ঘ্যটা বেড়ে, কোনো একটা মেপে দেখলাম দৈর্ঘ্যটা বেড়ে হয়েছে 25.5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে কি, প্রাথমিক উষ্ণতা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তখন দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। আবার উষ্ণতা আমরা কি করলাম? বাড়াতে বাড়াতে কোথায় গেলাম? 330 ডিগ্রি সেলসিয়াস। তখন দৈর্ঘ্য কত হয়ে গেল? আচ্ছা, এবার প্রশ্ন, উষ্ণতা কি বাড়লো? কতটা বাড়লো? 300 ডিগ্রি সেলসিয়াস। কারণ 330 থেকে 30 বাদ দিলে 300 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। দৈর্ঘ্য কি বেড়েছে? কতটা? 0.5 সেন্টিমিটার। কার উপর বেড়েছে? তো এই 0.5 সেন্টিমিটার কার উপর বাড়লো? 25 সেন্টিমিটার উপর বাড়লো। তার ছোট একটা বাচ্চা আছে, সে বড় হলো। কোথা থেকে বড় হলো? ছোট থেকেই তো বড় হলো সর্বাঙ্গীন ভাবে। যে 0.5 সেন্টিমিটার বেড়েছে, শুধু এখান থেকে বেড়েছে কি? পুরো পেনটা থেকেই বেড়েছে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের উপরই বেড়েছিল। তাহলে আমরা বলতে পারি যে ধরো না 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে 0.5 সেন্টিমিটার। কি বললাম বুঝতে পারলে? 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, কত উষ্ণতা বৃদ্ধিতে? 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন পেনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 0.5 সেন্টিমিটার। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? 0.5 বাই 300 ইনটু 25, তাই না? এবার 300টা কি বলতো? T2 মাইনাস T1। 25টা কি? L1। আর 0.5টা কি? L2 মাইনাস L1। এই বক্তব্যটাকে আমরা কি বলবো? আলফা। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের 300 তে 25 এর 0.5, একক উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রিতে 1 সেন্টিমিটারের কতটা? তার নাম আলফা। তাহলে কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, মানে এক একটা ডিগ্রিতে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বৃদ্ধি ঘটবে তার নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলুন বুঝতে পারলেন? কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যা প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেমন কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দিয়ে লিখি? ধরা যাক এটা একটা কঠিন পদার্থ লোহার রড। এর উষ্ণতা কত এখন? T1। 25-30 টাকা মান, কিন্তু T1 মানে যে কোনো মান বসাতে পারি। যখন উষ্ণতা T1 তখন দৈর্ঘ্য কত? যখন উষ্ণতা T2 তখন দৈর্ঘ্য? তাহলে T1 বড় না T2 বড়? অবশ্যই T2 বড়, কারণ দৈর্ঘ্যটা বেড়েছে, উষ্ণতা বাড়াতেই ঘটবে। তাহলে ধরা যাক কোনো কঠিন পদার্থে যখন উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস তখন কি? যে দৈর্ঘ্য L1। আবার যখন উষ্ণতা বৃদ্ধি পেয়ে T2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে এটা তোমার কত? 30 ডিগ্রি 25 সেন্টিমিটার। 330 25.5, যে গল্পটা আমরা মোটামুটি করতে পারবো। তাহলে উষ্ণতা কতটা বাড়লো? 300। 330 মাইনাস 300 মানে 330 মাইনাস 30। দৈর্ঘ্য কতটা বাড়লো? 25.5 মাইনাস 25 মানে 0.5। তাহলে কি? 300 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রসারণ ঘটলো 0.5। একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যা প্রসারণ তার নাম কি? এটা। আচ্ছা, একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যটার নাম আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেখি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি? এটাকে আমরা কি দিয়ে লিখি? এই জিনিসটাকে আমরা আলফা, আলফা দিয়ে লিখলাম। তাহলে এই জিনিসটার নাম কি? একটু ভেঙে লিখলাম। এটা সমান সমান আলফা ইনটু দিস। L1 টাকে ওইদিকে দিয়ে কমন নিলাম, তাহলে L2 সমান সমান L1 ইনটু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অন্তিম দৈর্ঘ্য, যেটাকে আমরা 25.5 বললাম, এটা 25.5।
সেটা কি করে আসবে সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ফর ম্যাথ, এই সমীকরণটা কি বলতো ইম্পর্টেন্ট ফর ম্যাথ, ম্যাথের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবার একটা বিষয়, আমি আলফাটাকে আবার লিখলাম, এই জিনিসটাকে আমি আবার লিখলাম। বলুন তো ম্যাডাম এই জিনিসটার নাম কি? দৈর্ঘ্য বৃদ্ধি। এই জিনিসটার নাম কি? প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি। তাহলে যদি আমরা মাত্রা একক লিখি, বলো তো দৈর্ঘ্যের একক কি? সিজিএস সেন্টিমিটার, সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস। তো সেমি সেমি কেটে যাবে, পড়ে থাকবে ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সো এসআই দিকে আমি মিটার বাই মিটার ইনটু কেলভিন, মানে কেলভিন ইনভার্স, মানে ফুট ইনটু ফুট বাই ডিগ্রি ফারেনহাইট, মানে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। মাত্রা, উষ্ণতার মাত্রাকে আমরা কি দিয়ে লিখি? থিটা। তো মাত্রা তো এটার মাত্রা এর, এটার মাত্রা এই মাত্রা কত দিতে কেটে যাবে, তাহলে 1 বাই উষ্ণতার মাত্রা কি? 1 বাই উষ্ণতার মাত্রাকে ক্যাপিটাল থিটা দিয়ে লেখা হয়। অনেকে ভাবে উষ্ণতার মাত্রাকে টি দিয়ে লেখা, না টি সময়ের মাত্রা, ঠিক আছে? উষ্ণতার মাত্রাকে আমরা থিটা দিয়ে লিখি, ক্যাপিটাল থিটা দিয়ে। তাহলে কি আসলো? থিটা ইনভার্স। তাহলে এটা একটা কি রাশি? আলফাটা কি রাশি? স্কেলার রাশি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আলফাটা কিসের উপর নির্ভর করে বলো তো? দৈর্ঘ্যের উপর নির্ভর করে না? না। The linear expansion coefficient only depends on temperature. ধরো তোমাকে প্রশ্ন দেওয়া হলো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তোমাকে ছোট্ট একটা প্রশ্ন দেওয়া হলো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? ক্লাস 10 এ আসতো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাহলে কি বলতে হবে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন লোহার দৈর্ঘ্যের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, তবে ওই লোহার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করবে কতটা? দৈর্ঘ্য বৃদ্ধি করবে এত সেন্টিমিটার। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন লোহার দণ্ডকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই লোহার ওইটুকু দণ্ডের বৃদ্ধি মানে দৈর্ঘ্য কতটা বাড়বে? দৈর্ঘ্য এত সেন্টিমিটার বাড়বে। 22 ডিগ্রি সেলসিয়াস নয়, ওই মানটা এত ডিগ্রি সেলসিয়াস মানে এত সেন্টিমিটার বাড়বে। কি বললাম বুঝতে পারলে? যদি তোমাকে প্রশ্ন করা হতো লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তোমার 24 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বলো? তাহলে তোমাকে বলতে হবে 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন লোহার পাতের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ওই লোহার পাতের ক্ষেত্র বৃদ্ধি পাবে এত সেমি স্কয়ার পার ডিগ্রি সেলসিয়াস নয়। এটা বলতে বোঝায় যে এটা বোঝা গেল না? মানে আমরা এই জিনিসটাকে আলফার, তো এটা আলফার একক কি? পার ডিগ্রি সেলসিয়াস, মানে আলফার ডেফিনেশন বলছি এখানে লোহার ক্ষেত্রে। তো তোমরা একটা কাজ করো, কোশ্চেনটা চেঞ্জ করে নাও, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ওর এককটা, মানে ক্ষেত্রটা লিখে নাও আর আয়তনটা নিজের মতো করে পড়ে লিখবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন আমাদের থেকে গেল। এবার এরপর আমরা আলফা বিটা গামা সম্পর্ক করব। তোমরা কোশ্চেন লিখে নাও, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আমি হালকা একটু চেঞ্জ করছি। কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক ক্ষেত্রে যে প্রসারণ ঘটে তাকে বলা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এইভাবে মানুষ কিভাবে করে, মানে কি সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে লেখা বলুন তো আমরা? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বেটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার এটাকে আমরা এইভাবে না বলে একটু ওই অন্যভাবে বলছি এটাকে। তাহলে এটা একটা ক্ষেত্র ছিল, এর উষ্ণতা কত? যখন T1 ডিগ্রি সেলসিয়াস তখন ক্ষেত্রফল কত? S1 = L1 স্কয়ার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য L1। উষ্ণতা বৃদ্ধি পেয়ে কত করা হলো? T2 ডিগ্রি সেলসিয়াস। তখন এর ক্ষেত্র কত বৃদ্ধি পেল? কত হয়ে গেল? S2 = L2 স্কয়ার। মানে দৈর্ঘ্য বাড়লো মানে ক্ষেত্র বেড়ে গেল। তাহলে যা পুরো কঠিন পদার্থে যখন উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস তখন ক্ষেত্র S1। আবার যখন উষ্ণতা বৃদ্ধি পেয়ে T2 ডিগ্রি সেলসিয়াস হয় তখন কঠিনের অন্তিম ক্ষেত্র S2।
সুতরাং কঠিনের উষ্ণতা বৃদ্ধি, ক্ষেত্র বৃদ্ধি। হায় হায়, কত খারাপ। আপনি এইভাবে আমাদের সামনে চুরি করছেন, আমরা মেরে দিচ্ছি। এত উষ্ণতা বৃদ্ধিতে S1 ক্ষেত্রের প্রসারণ ঘটে S2 - S1। একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রের প্রসারণ ঘটে this according to the definition of surface expansion coefficient। এটা বেটা, এটা S2 S1 S1 ক্ষেত্র বৃদ্ধি, প্রাথমিক ক্ষেত্র। আচ্ছা, ভালো কথা। এটা S2, এটা S1, এটা S1। তোমরা কিছু বলছো? বলবি না। বেটা ব্যাস, এটাই হচ্ছে তোমাদের। এগুলো কি বিটা? এটার ক্ষেত্র, তাই ক্ষেত্র হয়ে গেছে আমার লেখা। তোমাদের কি হয়ে গেছে? তো ব্যাপারটা হচ্ছে কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি, মাত্রা কি, রাশি কি কি, মানে কার উপর ডিপেন্ড করে? একদম পুরোটাই একদম সেম। শুধুমাত্র একটু ভালো, যদি বড় থাকতো, আমি সুন্দর করে গুছিয়ে ভালো করে আরো কিছু পয়েন্ট ছিল, সংজ্ঞা ছিল বিটা। তাহলে বিটার কি হবে? বিটা হবে বেটা সমান লোহার ক্ষেত্রে 24 এত ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস। কি বলতো? তাহলে লিখে নাও, টেনশনের কোনো কারণে। এর পরের কাজে থাকবে তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একই রকম কোশ্চেন লিখে নিজের মতো করে T1 V1 T2 V2 দিয়ে সমস্ত কিছু লিখবে, এটাকে গামা হবে। ঠিক আছে, তোমরা আগে লিখে নাও, তারপর আমি দেখছি কি করা যায়, একটু করে লিখে নাও। তো যাই হোক, আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্র প্রসারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা আয়তন প্রসারণ যারা অনলাইনে ক্লাস দিচ্ছ তারা, এবং যারা মানে বাই ভিডিওলি আছে তারা সবাই আয়তন প্রসারণটা নিজের মতো করে নেবে, সেরকম কিছু নেই। আমরা নেক্সট দিন আলফা বিটা গামার একটা বিশেষ সম্পর্ক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করবো, কারণ ওটাতে একটা ফুল ক্লাস লেগে যেতে পারে। আমি এইগুলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু ডিসকাস করে দিচ্ছি। তোমাদেরকে কিছু বলা থেকে তোমরা বলবে সেটা। তোমরা প্রত্যেকে তো ভালো হয়েছে না? না কোনো সমস্যা বলুন তো আপনাদের? তো কি লিখছে এখানে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক লিখছে, তাই তো? তো এতটুকু লিখছো, বাকিটা সব লেখা হয়নি এখনো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।